বুকিস্ক প্রেজেন্টস গপ্পপট। নমস্কার বন্ধুরা, আজ গপ্পপটে আপনাদের জন্য থাকছে স্যার এডগার অ্যালান পোর দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ অবলম্বনে রক্তাক্ত মৃত্যু। স্যার এডগার অ্যালান পো একজন বিখ্যাত মার্কিন লেখক, কবি, সম্পাদক ও সাহিত্য সমালোচক, যার জন্ম 1809 সালের 19 জানুয়ারি আমেরিকার বস্টন শহরে। তাঁর লেখা কবিতা, ছোট গল্প এবং বিশেষ করে মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত রহস্যময় ছোট গল্পগুলোর জন্য তিনি সবচেয়ে বেশি সমাদৃত। অনেকে অবশ্য তাকে ডিটেকটিভ ফিকশনের জনক হিসেবেও গণ্য করে। রহস্যময় গল্পের বর্ষসেরা লেখক বা লেখিকাদের মিস্ট্রি রাইটার্স অফ আমেরিকা যে পুরস্কারটি প্রদান করে থাকে সেটি তাঁর নামে, দ্য এডগার অ্যাওয়ার্ড। আমাদের আজকের গল্প দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ প্রথম প্রকাশিত হয় 1842 সালে মে মাসে। তাহলে শুরু হচ্ছে স্যার এডগার অ্যালান পোর এমনই এক বিখ্যাত ছোট গল্প, দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ বা রক্তাক্ত মৃত্যু। সেই সময় সমস্ত দেশ জুড়ে রক্তাক্ত মৃত্যুর প্রতিধ্বনি। দেশটা যেন ধ্বংসে মুখের খাবারের মতো গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এই রক্তাক্ত মৃত্যুটাও এক ধরনের ব্যাধি, যে ব্যাধির আক্রমণে সমস্ত জায়গা জুড়ে রক্ত বন্যা বয়ে চলে। এই রোগের লক্ষণ হলো প্রথমে তীব্র যন্ত্রণার অনুভূতি, তারপর মাথা ঘোরা, আর সব শেষে প্রতিটা লোমকূপ থেকে অবিরত রক্ত ঝরা। সারা শরীরটা রক্তের দাগে ভর্তি হয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এ রোগের শিকার যাতে বাইরে কোনো সাহায্য কিংবা পরিচিত মানুষের কাছ থেকে কোনো রকম সহানুভূতি পেতে না পারে, সেই জন্য শিকারের মুখটা আঠালো ফিতে দিয়ে আঠা থাকত। এই শিকার ধরা থেকে তাকে শেষ করতে সময় লাগে মাত্র 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনাটা ঘটত নিখুঁতভাবে। এই রক্তাক্ত হত্যাকাণ্ডের ফলে রাজকুমার প্রসপেরোর রাজ্যের লোক সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। রাজকুমার প্রসপেরো খুব সুখী আর ভীষণ আমোদী মানুষ। তাছাড়া তিনি খুব সাহসী এবং বিচক্ষণ ব্যক্তিও ছিলেন। যখন দেখলেন তার রাজ্যের লোক সংখ্যা ক্রমশ অর্ধেক হয়ে যাচ্ছে, তখন তিনি তার দরবারের 1000 খানেক যোদ্ধা আর অভিজাত মহিলাদের নিজের কাছে ডেকে পাঠালেন। তারপর তিনি নিজের তৈরি করা নির্জন দুর্গগুলোর মধ্যে কোনো একটাতে ওদের পাঠিয়ে দিলেন। ওদের যে দুর্গটাতে পাঠানো হয়েছিল সেটা ছিল অদ্ভুত রকমের, যার থেকে রাজকুমারের নিজস্ব অভিজাত ও অদ্ভুত রুচিবোধের পরিচয় পাওয়া যায়। দুর্গটার চারদিক জুড়ে উঁচু আর শক্ত দেওয়াল ছিল, আর দেওয়ালের চারদিক মাঝে মাঝে লোহার গেট। মানুষগুলোকে লোহার গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর দরজার যে বল্টুগুলো ছিল সেগুলো গরম হাতুড়ি পিঠে আটকে দেওয়া হলো, একেবারে বন্ধ করে দেওয়া হলো। এর ফলে দুর্গের মধ্যে কোনো রকম উত্তেজনাকর ঘটনা ঘটলে কারুর পক্ষে বাইরে আসার কোনো উপায় ছিল না। আবার তেমনি কেউ ইচ্ছে করলে ভেতরে ঢুকতেও পারত না। কিন্তু দুর্গের ভেতরে সবকিছুরই ব্যবস্থা ছিল। বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুর সুব্যবস্থা ছিল। আনন্দ ফুর্তি করার জন্য সব রকমের ব্যবস্থা এই দুর্গের ভেতরে করা হয়েছিল। আনন্দ দেওয়ার জন্য ব্যালে নর্তকী আর যন্ত্রসঙ্গীতের জন্য বাদকেরও ব্যবস্থা ছিল। এছাড়া সঙ্গ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী ছিল, আর খাবারের জন্য ঢালাও মদ। দুর্গের নিরাপত্তা ব্যবস্থাও ছিল খুব নিখুঁত, কোনো ভয় ছিল না। শুধু এই দুর্গে একটা জিনিসই ছিল না, তা হচ্ছে রক্তাক্ত মৃত্যু। রক্তাক্ত মৃত্যুর কথা বলার আগে একটু দুর্গটার বর্ণনাটা দিয়ে নিই। এই দুর্গটা ছিল 7টা ঘরওয়ালা রাজকীয় অট্টালিকা। এই বিরাট ঘরগুলোর সবটা এক নজরে দেখা যায় না, কারণ ঘরগুলোর দরজাগুলো
ছিল অদ্ভুত ধরন। আসলে এরকম অসম্পূর্ণ দেখানোটাই ছিল ঘরগুলোর আসল বৈশিষ্ট্য। 20 কিংবা 30 গজ অন্তর অন্তর একটা করে বাঁক ছিল, আর প্রতিটি বাঁক দেখলেই কেমন রহস্য মনে হতো। দেওয়ালের ডান আর বাঁ দিক দিয়ে মাঝখানে একটা করে লম্বাটে ধরনের ভুতুড়ে জানলা বসানো। ঘরের বাইরে ছিল টানা বারান্দা। প্রতিটি ঘরে খোলা মেলা বাতাস বয়ে যেত। প্রত্যেকটা জানলায় কাঁচ লাগানো ছিল, কিন্তু জানলার কাঁচের রংগুলো ছিল একটু অদ্ভুত। প্রত্যেক ঘরের প্রতিটি সরঞ্জাম যে রঙের ছিল, সেই ঘরের জানলার কাঁচের রংটাও ওই ঘরের সাজ সরঞ্জামের রঙের মতোই ছিল। যেমন পূর্ব দিকে প্রথম ঘরের প্রতিটি সাজ সরঞ্জাম ছিল নীল রঙের, তাই ওই ঘরের জানলার কাঁচের রঙও ছিল নীল। দ্বিতীয় ঘরটা ছিল বেগুনি, জিনিসপত্র সাজানো ছিল, তাই ঘরের জানলার কাঁচও বেগুনি রঙের। এইভাবে তৃতীয় ঘরের জানলার কাঁচের রং সবুজ, 4 নম্বর কাঁচের রং ছিল কমলা, 5 নম্বর ঘরের জানলার কাঁচের রং ছিল সাদা, আর 6 নম্বর জানলার কাঁচের রং ছিল ধূসর। আর পশ্চিম দিকে 7 নম্বর ঘরটার প্রতিটি সাজ সরঞ্জামের রং ছিল কালো। এই ঘরের কড়িখাট থেকে মেঝে পর্যন্ত সবকিছুই ছিল কালো রঙের, এমনকি ঝুলে থাকা পর্দাগুলো আর মেঝেতে বিছানো কার্পেটটাও ছিল কালো রঙের। কিন্তু এই 7 নম্বর ঘরের জানলার কাঁচের রংটা ছিল আলাদা। কালো না হয়ে তার রং ছিল লাল। এই লাল রং দেখলেই মনে হতো তাজা আর ঘন রক্তের মতো। দুর্গের 7টা ঘরের মধ্যে কোনোটাতেই আলোর কোনো ব্যবস্থা ছিল না, এমনকি কড়িকাঠে ঝোলানো ঝাড়বাতি কিংবা প্রদীপের কোনো কিছুর ব্যবস্থাই কখনোই ছিল না। শুধু মাঝখানে কিছু সোনার অলংকার ছাদ বেয়ে নেমে এসেছে এদিক থেকে ওদিক, যার ফলে সব ঘরগুলো আলোবিহীন ছিল। শুধু ঘরের বাইরে লম্বা বারান্দার প্রতিটি জানলার ঠিক উল্টো দিকের বারান্দাতে একটা করে 3 পায়া টুল রাখা ছিল, আর এই টুলের উপর রাখা থাকত জ্বলন্ত অঙ্গারের পাত্র। এই জ্বলন্ত অঙ্গার থেকে যে আলো বের হতো তা রঙিন জানলাগুলোর কাঁচ ভেদ করে ঘরের মধ্যে যখন পড়তো, তখন প্রতিটি ঘরই কেমন রহস্যময় হয়ে উঠত, যেন একটা ভৌতিক আবহাওয়া সৃষ্টি হতো। এই 7টা ঘরের মধ্যে সবচেয়ে ভৌতিক পরিবেশ সৃষ্টি করত পশ্চিম দিকের ওই 7 নম্বর ঘরটায়। অঙ্গারের আলো যখন ওই লাল ঘন রঙের কাঁচের জানলা ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করত, পর্দাগুলো মেঝের কার্পেটের উপর পড়ত, তখন সমস্ত রকম গা ছমছম করা ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করত। এই পরিবেশে যদি কেউ ওই ঘরে ঢুকত, তখন তার মুখটা একটা নিষ্ঠুর ভয়ঙ্করের ভাব ফুটে উঠত, যার জন্য এই ঘরটাকে দুর্গের সবাই এড়িয়ে চলত। খুব কম লোকেই এই 7 নম্বর ঘরটায় ঢুকতে সাহস পেত। 7 নম্বর ঘরটার পশ্চিম দিকের দেওয়ালে একটা অদ্ভুত জিনিস রাখা ছিল, তা হচ্ছে মস্ত বড় অ্যাপ্লুস কাঠের একটি ঘড়ি। এই ঘড়ির পেন্ডুলামটা ছিল বিশ্রী টাইপের, কেমন যেন একঘেয়ে বিশ্রীভাবে শব্দ করে দুলতে থাকত। মিনিটের কাঁটাটা সব ঘর পাক খেয়ে যখন 1 ঘন্টা পুরো হতো, তখন ঘড়িটার পেতলের হৃৎপিণ্ড ঘুরে একটা অদ্ভুত ধরনের শব্দ বেরিয়ে আসত। শব্দটা ছিল পরিষ্কার, জোরালো এবং গম্ভীর। এই শব্দের মধ্যে একটা জাদু ছিল। যখনই শব্দটা হতো, তখন যারা বাদ্যযন্ত্রগুলো বাজাতো তারা সেসব বাজনা থামিয়ে চুপ করে সেই শব্দটা শুনত। নাচ গান তখন সব থেমে যেত, সমস্ত কিছু কেমন এলোমেলো হয়ে যেত। সবাই যেন এই শব্দ থেকে কিছু একটা বোঝার চেষ্টা করত, আর সবাই হতবুদ্ধি হয়ে পড়ত। শব্দটা যখন ধীরে ধীরে মিলিয়ে যেত, তখন আবার সবাই সহজ এবং স্বাভাবিক হয়ে উঠত।
একে অন্যের দিকে তাকাতো, হাসতো, গল্প করত। ওদের এই হাসি তাকানো দেখলেই মনে হতো সবটাই ওদের ভয়ের জন্য। তারপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করত, বলতো যখন এই শব্দটা আবার হবে তখন আর ওরা এমনি করে বোকার মতো চুপ করে থাকবে না। কিন্তু ওদের পালাই সার হতো। সেই 60 মিনিট অর্থাৎ 3600 সেকেন্ড পরে ঘড়িটা আবার সেই অদ্ভুত সুরে বেজে উঠত। তখন আর ওদের আগের কথা মনে থাকতো না। আগের মতো সবকিছুই থেমে যেত। মানুষগুলো সব বোকার মতো নিশ্চুপ হয়ে যেত। ওরা সবাই কিছু একটা বুঝতে চেষ্টা করত। প্রতি ঘন্টায় এইরকম অদ্ভুত শব্দ শুনে চুপ করে গেলেও ওদের আনন্দের অনুষ্ঠান ঠিকভাবেই চলত। তাতে কোনো রকম ত্রুটি ছিল না। এই 7 নম্বর ঘরের সমস্ত সাজসজ্জা রাজকুমার প্রসপেরোর রুচি অনুযায়ী হয়েছিল। এতেই ওর অদ্ভুত ধরনের রুচির পরিচয় আমরা পাই। তাছাড়া তার পরিকল্পনা অনুযায়ী সমস্ত অনুষ্ঠানগুলো চলত। এই সমস্ত কিছু মিলিয়ে শুধু একটাই পরিবেশ সৃষ্টি হতো, যেটা হচ্ছে গতিময় ও ভৌতিক আবহাওয়ার। অবশ্য হারমানি দেখার পর থেকেই রাজকুমারের মাথায় এই অদ্ভুত অদ্ভুত পরিকল্পনাগুলো এসেছে। তাছাড়া এখানকার মানুষগুলোর সবকিছুই দেখলে মনে হয় কোনো কিছু সুস্থ নয়। সব কেমন যেন এলোমেলো। নির্জন নিখুঁত নিরাপত্তায় থাকা দুর্গের মধ্যে সবাই খুব আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিল। এভাবেই প্রায় 5-6 মাস কেটেও গেল। হঠাৎ 6 মাস শেষ হওয়ার আগেই সেই অভিশপ্ত ব্যাধির আক্রমণ শুরু হলো। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাজকুমার প্রসপেরো 1000 খানেক মজুরদের সঙ্গে নাচ গান আসরে আনন্দে উল্লাসে ফেটে পড়েছিলেন। ঘরগুলো সব যেন ভয়াবহ মনে হতে থাকে। মনে হলো ঘরের রঙগুলো যেন তারা শুষে নিচ্ছে। হঠাৎ অ্যাব্লোস কাঠের সেই ঘড়িটার শব্দ বাজতে থাকে, যার ফলে সমস্ত বাদ্যযন্ত্রের বাজনা থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ নীরবতা নেমে আসে। সবাই যেন থমকে দাঁড়িয়ে পড়ে। শব্দটা থামতেই আবার বাদ্যযন্ত্রগুলো বেজে ওঠে। সবাই হাসি ঠাট্টা গল্পে মুখর হয়ে ওঠে। আনন্দ ফুর্তির বন্যা বয়ে চলে। 3 পায়া তুলে রাখা সেই জ্বলন্ত অঙ্গারের আলোগুলো রঙিন কাচের জানলাগুলো ভেদ করে এক এক ঘরে বিভিন্ন রঙের পরিবেশ সৃষ্টি করতে থাকে। সব ঘরগুলোর মধ্যে এই 7 নম্বর ঘরটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। উৎসবের রাত ক্রমশ বেড়ে চলে। লাল জানলার কাঁচ পুড়ে রক্তের মতো লাল আলো 7 নম্বর ঘরটা কালো রঙের সাজ সরঞ্জামের উপর এসে পড়তে থাকে। আর ঠিক তখনই একটা মূর্তি 7 নম্বর ঘরের কালো কার্পেটে পা রাখে। তার দেহটা লাল আলোয় স্পষ্ট হয়ে ওঠে। ঠিক সেই সময় অ্যাব্লোস কাঠের ঘড়িটা সুরেলা ছন্দে বেজে ওঠে। অন্য সব ঘরের লোকেরা সেই শব্দ শুনতে পায় না। শুধু 7 নম্বর ঘরটা ছাড়া বাকি ঘরগুলোতে লোকের ভিড়। ওদের এই উৎসব চলে ঠিক মাঝরাত পর্যন্ত। প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘড়ির শব্দে ওদের নাচ গান কথাবার্তা সব থেমে যেত। আজ আবার শব্দটা আরম্ভ হতেই রোজকার মতো সব থেমে গেল। মানুষগুলোর মধ্যে একটা বিহ্বলতা নেমে আসে। তারপর যখন ঘড়ির শেষ শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়, ঠিক তখনই ভিড়ের মধ্যে অনেকেই একজন মুখোশধারীর অস্তিত্ব টের পায়, যাকে এক মুহূর্ত আগেও দেখা যায়নি। সকলে এই অদ্ভুত আকৃতির লোকটার উপস্থিতি নিয়ে চাপার স্বরে ফিসফিস করতে থাকে, আলোচনা করতে থাকে। সবার চোখে বিস্ময়, তীব্র আতঙ্ক, ভয়, সবাই মরিয়া হয়ে ওঠে। অদৃশ্য মূর্তিটার আকৃতিটাও বিভৎস বিরাট লম্বা দৈত্যের মতো দেখাতে থাকে। পা থেকে মাথা পর্যন্ত রহস্যের শিহরণ, মুখে আটকানো মুখোশ, পোশাক পরিচ্ছদ সব যেন কেমন ঘন লাল রক্তবর্ণ। দেখলেই দেহের সমস্ত রক্ত হিম হয়ে আসে।
সেই সময় রাজকুমার প্রসপেরোর দৃষ্টিটা ওই ভুতুড়ে মূর্তিটার ওপর গিয়ে পড়ে। মূর্তিটা লক্ষ্য করে কর্কশ গলায় বলে ওঠেন, এত দূর স্পর্ধা! মূর্তিটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে। রাজকুমার ওর সাহস থেকে ক্ষেপে ওঠেন, রুক্ষস্বরে বলেন, ওর স্পর্ধা তো কম নয়, আমাদের উপহাস করছে, অপমান করছে। ওকে তোমরা সবাই মিলে ধরো, ওর মুখোশটা খুলে দাও, তাহলে আমরা জানতে পারবো আগামীকাল ভোরে কাকে আমরা ফাঁসি কাঠে ঝোলাবো। রাজকুমার প্রসপেরো পূর্ব দিকের নীল ঘরটায় দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন। এই ঘরে সেই ঘটনার প্রথম সূত্রপাত। ওর হাতের ইশারায় সমস্ত বাজনা থেমে গেল। রাজকুমার তখন নিজের দলের লোকজনদেরকে নিয়ে একইভাবে ঘরটার মধ্যে দাঁড়িয়ে থাকেন। দলের লোকজনেরা মুখোশধারী দৈত্যর দিকে এগিয়ে যায় তাকে ধরবার জন্য, কিন্তু মূর্তিটা সেদিকে লক্ষ্য না করে এগিয়ে যায় রাজকুমারের দিকে। একটা অজানা আতঙ্কে সবাই থেমে যায়, কারোর সাহসে কুলোয় না মূর্তিটাকে জাপটে ধরতে। এতক্ষণে মূর্তিটা রাজকুমার প্রসপেরোর সবচাইতে কাছের লোহাটার সামনে এসে দাঁড়ায়। ওদের মধ্যে দূরত্ব মাত্র গজখানেক। এবার মূর্তিটা ঘরের মাঝখান পার হয়ে একেবারে শেষ প্রান্তের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। তার ভয়ঙ্কর মূর্তিটা নিজের যাওয়ার রাস্তা করে নেয়। ওর প্রতিটি পদক্ষেপ যেন মাপা আর জোরালো। প্রথমে মূর্তিটা নীল রঙের ঘর থেকে ছুটে যায় বেগুনি রঙের ঘরে, সেখান থেকে যায় সবুজ রঙের ঘরে, তারপর কমলা রঙের ঘরে ঢোকে। এখানে মূর্তিটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। রাজকুমার প্রসপেরোর মধ্যে ক্রোধ আর ভয় দুটো মিলিয়ে কাজ করতে থাকে। মনে মনে ভীষণ ক্ষেপে ওঠেন। তার সঙ্গে একটা ভয় মিশ্রিত লজ্জা আর অপমানে রাজকুমার প্রসপেরো মরিয়া হয়ে ওঠেন। তিনি মূর্তিটার পিছন পিছন ধাওয়া করে চলেন, কিন্তু ওর সঙ্গীরা আর কেউ তাকে অনুসরণ করে না। রাজকুমার প্রসপেরো মূর্তির পিছনে একের পর এক ঘরে ঢোকেন। হাতে তার চকচকে একটা ছুরি আর তীক্ষ্ণ ফলাটা চকচক করে প্রতিহিংসা আর অপমানের ক্রোধে। সব শেষে রাজকুমার প্রসপেরো আর দৈত্য সেই 7 নম্বর ঘরে এসে মুখোমুখি দাঁড়ায়। রক্তের মতো লাল আলোয় ঘরের মধ্যে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। খানিক বাদে ঘরের মধ্যে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, আর রাজকুমারের তীক্ষ্ণ ফলাওয়ালা ছুরিটা কালো কার্পেটের ওপর গিয়ে ছিটকে পড়ে। তারপর রক্তাক্ত দেহ রাজকুমার প্রসপেরোর মৃতদেহটা কালো কার্পেটের ওপর আছড়ে পড়ে। তারপর ঘটনাগুলো খুবই দ্রুত গতিতে এগোতে থাকে। সবাই তখন আতঙ্কে ভয় বিরল হয়ে পড়ে। কারোর কোনো কিচ্ছু করার ক্ষমতা থাকে না। হঠাৎ রাজকুমারের তীক্ষ্ণ চিৎকার ওদের সবাইকে বাস্তবে ফিরিয়ে আনে। এবার সবাই মরিয়া হয়ে মনের সাহস জোগাড় করে ছুটে যায় ওই ঘরের দিকে। হুড়মুড় করে ঘরে সবাই ঢুকে পড়ে ও তার সাথে সবাই দেখতে পায় সেই ভয়ঙ্কর দৃশ্যটা, যা দেখে ওরা আতঙ্কে শিউরে ওঠে। মুখের ভাষা বন্ধ হয়ে যায়। সবাই আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে সামনে সেই অ্যাবলিউস কাঠের খড়িটার ঠিক পিছনে একটা বিকট আকৃতির লম্বা ভয়ঙ্কর দৈত্য খাড়াভাবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় একটা পাথর খোদাই করা মূর্তি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। কবর থেকে উঠে আসা মুখোশধারী মূর্তিটার দিকে তাকিয়ে মৃত্যু ভয়ে সবার শ্বাস রুদ্ধ হতে থাকে। এই মুহূর্তে প্রত্যেকেই রক্তাক্ত মৃত্যুর উপস্থিতি টের পায়। সবাই বুঝতে পারে মূর্তিটা হচ্ছে একটা পিশাচ, মানুষের রক্তেই যার খিদে মেটে। মাঝরাতে যে সকলের অলক্ষ্যে চোরের মতো এই দুর্গে ঢুকে পড়েছে। তারপর থেকে চলে একের পর এক রক্তাক্ত হত্যা লীলা, আর তার সাথে 7 নম্বর ঘরটা রক্তের স্রোত বয়ে গেল। দুর্গের সবাই মৃত্যু ভয়ে দিশেহারা হয়ে ওঠে। এই ভয়ঙ্কর রক্তাক্ত মৃত্যু থেকে বাঁচবার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে, কিন্তু পালাবার কোনো পথ নেই। এইভাবে একের পর এক মৃত্যু সংখ্যা কমতে থাকে, আর তার সাথে দুর্গটা জনশূন্য হতে থাকে। অ্যাবলিউস কাঠের অদ্ভুত ঘড়িটা স্তব্ধ হয়ে যায়। বাইরের বারান্দায় রাখা জ্বলন্ত অঙ্গারগুলো আস্তে আস্তে নিভে যায়। লোকজনহীন সমস্ত দুর্গটা জুড়ে একটা রহস্য গভীর অন্ধকার নেমে আসে। শুধু এই দুর্গটার মধ্যে বেঁচে থাকে একরাশ অন্ধকার আর মৃত্যু। আর রক্তাক্ত মৃত্যু তার আধিপত্য বিস্তার করে বেঁচে থাকে এই রহস্যময় দুর্গটার মধ্যে, আর তার অভিশপ্ত ব্যাধির বিস্তার ঘটে।
এতক্ষণ শুনছিলেন স্যার এডগার অ্যালান পোর দ্য মাস্ক অফ দ্য রেড ডেথ অবলম্বনে রক্তাক্ত মৃত্যু। গল্প পাঠে সৌমিক নন্দী, পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইনিংয়ে মোহিনী সরকার, আর গল্পের সূত্রধার আমি অনিরুদ্ধ। আজকের মতো এটুকুই। আপনাদের সাথে আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো গল্পের আসরে। ততক্ষণ শুনতে থাকুন গপ্পপটের বাকি গল্পগুলো। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।